কোনো দেশ কিংবা রাষ্ট্র বা রাজ্যের বিকাশের গতি কিন্তু নির্ভর করে সে দেশের শিল্পের ওপর। শিল্পের যত বিকাশ হবে তত আর্থিক বিকাশের গতিও ঊর্ধ্বে উঠবে। তাই আজকে যখন আমরা বিকাশের গতি অনুষ্ঠানে মেক ইন ইন্ডিয়া নিয়ে আলোচনা করতে বসেছি, তখন অবশ্যই এই মেক ইন ইন্ডিয়ার সঙ্গে যুক্ত ছিলেন এমনই একজন অতিথি কিন্তু আমাদের মাঝে আজকে আলোচনায় স্টুডিওতে উপস্থিত রয়েছেন। প্রথমেই পরিচয় করিয়ে দেব আমাদের আজকের বিশেষজ্ঞ যিনি রয়েছেন, শিল্প ও বাণিজ্য দপ্তরের এডিশনাল ডিরেক্টর হিসেবে তিনি কাজ করেছেন, সদ্য অবসরপ্রাপ্ত স্বপ্না দেবনাথ। আপনাকে অনেক অনেক স্বাগত ম্যাডাম। নমস্কার। আজকে আমি শুরুতেই বলেছি যে কোনো দেশ বা রাজ্যের বিকাশের গতিটাই নির্ভর করে সে দেশের শিল্পের উন্নয়নের ওপর, কারণ এই শিল্প থেকেই আমাদের আর্থিক উন্নয়ন, এবং আর্থিক উন্নয়ন মানেই আমাদের বিকাশের গতি ঊর্ধ্বমুখী হওয়া। তো এই যখন মেক ইন ইন্ডিয়া নিয়ে কথা বলছি আমরা, 2014-তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে মেক ইন ইন্ডিয়ার ডাক দিয়েছিলেন, এই মেক ইন ইন্ডিয়া নিয়ে অনেকেই মূল যে বিষয়টা, মেক ইন ইন্ডিয়ার মূল বিষয়টা কি অনেকেই জানেন না। শুরুতেই একটু বলবো যে মেক ইন ইন্ডিয়া বিষয়টা কি একটু যদি স্পষ্ট করে বলেন। দেখুন, মেক ইন ইন্ডিয়া কথাটা একটা নতুন কনসেপ্ট যখন শুরু হয়েছিল 2014-তে, তখন আমরাও যখন শিল্প বাণিজ্য দপ্তরে থেকে যখন কথাটা শুরু হলো যে হোয়াট ইজ মেক ইন ইন্ডিয়া, কারণ আমরা আগে সবসময় তো শুনেছি মেড ইন ইন্ডিয়া বা মেড ইন চায়না, মেড ইন জাপান, এই ধরনের কথা আমরা শুনেছি, বাট মেক ইন ইন্ডিয়া, মেড থেকে মেক, হ্যাঁ, সেজন্য প্রথমে, তারপর আস্তে আস্তে সেটা ক্লিয়ার হয়ে গেল যে এটাকে বলা হচ্ছে যে ইন্ডিয়াতেই বানাও, হোয়াট এভার ইউ আর ম্যানুফ্যাকচারিং সেটা ইন্ডিয়াতেই হোক। তো ওই কনসেপ্টটা থেকে তারপর ধীরে ধীরে সেটা বোঝা গেল যে ইট ওয়াজ অ্যান অ্যাপিল, অ্যাকচুয়ালি এটা একটা আবেদন ছিল, এটা একটা উদাত্ত আহ্বান ছিল সবার জন্য, যত বিনিয়োগকারীরা ছিল ওনাদেরকে আহ্বান করা হয়েছে, ইনভাইট করা হয়েছে যে প্লিজ আসুন আপনারা, ইউ কাম অ্যান্ড ইনভেস্ট অ্যান্ড মেক ইন ইন্ডিয়া। তো ওখান থেকেই কনসেপ্টটা হয়েছে আর কি 2014-তে। আচ্ছা, মানে গ্লোবালি যত ইনভেস্টর আছে আপনারা আসুন, আমার দেশেই আপনারা বিনিয়োগ করুন এবং তৈরি করুন। মূলত এই কনসেপ্ট নিয়েই প্রধানমন্ত্রীর এই মেক ইন ইন্ডিয়ার স্বপ্ন বা প্রজেক্ট যেটা বলি, সেখানে একেবারে শুরুতেই জানতে চাইব এই যে মেক ইন ইন্ডিয়া, এই মেক ইন ইন্ডিয়া 2014-তে শুরু হয়েছে, সেক্ষেত্রে নিশ্চয়ই অনেকটা স্কোপ রয়েছে। কি কি স্কোপ রয়েছে শুরুতে যদি বলেন। হ্যাঁ, মেক ইন ইন্ডিয়াতে অ্যাকচুয়ালি এটা একটা প্ল্যাটফর্ম করা হয়েছিল, একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল যে আমরা বিনিয়োগটাকে যাতে, ইনভেস্টমেন্টটা যাতে ইন্ডিয়াতে হয় তার জন্য আমরা সবাইকে ইনভাইট করব। এখন সবাইকে ইনভাইট করলে সবাই তো জানতে চাইবে যে কেন আসবো, ইউ মে ইনভাইট মি, বাট হোয়াই শুড, আমি কেন আসবো, তোমার এমন কি আছে যেটাতে তোমরা আমাকে বলছো আসার জন্য। তো ওই জন্য একটু মানে আমাদের বিনিয়োগের ক্ষেত্রে ভারতবর্ষকে একটা 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 এরকম একটা জায়গাতে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন রকমের পদক্ষেপগুলি তখন গ্রহণ করা হয়েছিল, যাতে করে বিনিয়োগকারীরা এসে, ভারতবর্ষে এসে ওরা যাতে ডিপ্রাইভ না হয় বা ওরা যাতে ফ্রাস্ট্রেটেড না হয় যে মা ডেকে তো আনলো, এখন এনে দেখি কি সুবিধাগুলি আছে। তার জন্য মেক ইন ইন্ডিয়া যে ইনিশিয়েটিভটা, সেটাকে সাকসেসফুল করার জন্য তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লেভেলে অনেকগুলি পদক্ষেপ নেওয়া শুরু করে দিয়েছিল, যাতে করে কি হয়, মানে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা অনেক ইজি হয়ে যায়। এবং ইন্ডিয়া মানে কি অনেকগুলি স্টেটকে নিয়ে হচ্ছে ইন্ডিয়া, তো এরকম কিছু করতে হবে যেখানে স্টেটকেও ওই উদ্দেশ্যটার মধ্যে, ওই অবজেক্টিভটার মধ্যে আনতে হবে, জড়িয়ে নিতে হবে। আদারওয়াইজ তো মানে কি কে করবে আর কি, প্রত্যেকটা স্টেটকে ইন্ডিভিজুয়ালি, প্রত্যেকের যে স্টেটের যে ইন্ডাস্ট্রিয়াল যে প্রমোশন, ইন্ডাস্ট্রিয়াল যে ডেভেলপমেন্ট, সেটাকে একটা নতুন মাত্রায় নিয়ে যেতে হবে, সো দ্যাট ইনভেস্টাররা যখন আসবে ওদের জন্য একটা রেডিমেড, একটা সুন্দর একটা ইকোসিস্টেম থাকবে, একটা প্ল্যাটফর্ম থাকবে যেখানে এসে ওরা ইজিলি, খুবই সহজভাবে ওনারা বিনিয়োগটা করতে পারেন এবং ওদের টার্নওভারটাও বাড়তে পারে। তো এটা ডাইরেক্ট এফেক্টটা কী হবে, ডাইরেক্ট এফেক্টটা হবে ভারতবর্ষের উন্নতি হবে, জিডিপিতে যে ইন্ডাস্ট্রি কমার্সের যে হার সেটা অনেকটা বেশি হয়ে যাবে, এবং যে আমাদের যে ভারতবর্ষের এত লোক সংখ্যা এবং এখানে যে এমপ্লয়মেন্টের যে ব্যাপারটা আছে, যে আমরা চাকরি দিতে পারি না, সরকারি চাকরি দিতে পারি না, সেক্ষেত্রে নিজেদেরকে স্বাবলম্বী করে তোলার জন্য যে উদ্যোগটা, ওই মেক ইন ইন্ডিয়ার মধ্যে ওইটা ছিল আমাদের দ্বিতীয় বৃহত্তম অবজেক্টিভ। আচ্ছা,
মানে বিনিয়োগকারীরা বিনিয়োগও করলো, আমার দেশে তৈরিও হলো জিনিস, এবং আমার দেশের যে বেকার রয়েছে তাদের কর্মসংস্থান, মূল উদ্দেশ্য প্রত্যক্ষভাবে এবং পরোক্ষভাবে। তো ওইটা একটা বিশাল এফেক্ট হয়েছে। আচ্ছা ম্যাডাম, একটা জিনিস জানতে চাইবো, যখনই কোনো প্রজেক্ট তৈরি হয়, আমরা যখন বাড়ি ঘর করি তখন আমাদের একটা ঘর করতে গেলেও তো মোটামুটি 4টে পিলারের প্রয়োজন হয়। সেক্ষেত্রে যখন সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেই হোক বা স্টেট গভর্নমেন্ট থেকেই হোক কোনো নতুন প্রজেক্ট চালু হয়, এই যেমন মেক ইন ইন্ডিয়ার একটা ডাক, সেখানে মেক ইন ইন্ডিয়া এই 3টে শব্দের পেছনেও তো 4টে পিলার রয়েছে। ডেফিনেটলি, মানে এটা তো একটা, প্রথম বললাম যেটা একটা ইনিশিয়েটিভ, এটা একটা কনসেপ্টের উপর বেস করেছিল। তো যে কোনো ফাউন্ডেশনের জন্য আমার পিলারের দরকার আছে, এবং সিমিলারলি মেক ইন ইন্ডিয়াটা যখন করা হয়েছিল কনসেপ্টটা, এটার জন্য মোটামুটি 4টে পিলার ঠিক করা হয়েছিল, যে কোন 4টে অবজেক্টিভটাকে আমরা এরমভাবে করব যাতে করে আমাদের যে উদ্দেশ্যটা সেটা সফল হয়। হ্যাঁ, তো প্রথমেই যেটা ছিল সেটা হচ্ছে নতুন নতুন ধরনের প্রসেসগুলি ডেভেলপ করতে হবে। আমাদের স্বাধীনতার পরবর্তী সময়ে ইন্ডাস্ট্রিয়ালি কিন্তু সেরকমভাবে আমরা নতুন নতুন প্রসেস, তখন আদিকাল থেকে যেটা চলছিল সেরকমভাবেই চলছিল। তো নতুন প্রসেস আমাদেরকে আনতে হবে, কারণ ভারতবর্ষের তুলনায় বাইরের অন্যান্য কান্ট্রিগুলি অনেক বেশি ডেভেলপড হয়ে গেছিল। যদি আমরা কম্পেয়ার করি চায়নার সঙ্গে বা আদার ডেভেলপড কান্ট্রির সঙ্গে, টেকনোলজিক্যালি অনেক বেশি ডেভেলপ। তো আমাকে কি করতে হবে, তা অ্যাডাপ্ট করার জন্য আমাকে নতুন নতুন প্রসেসগুলি ইন্ট্রোডিউস করতে হবে। তো শুধু প্রসেস নিয়ে তো আমাকে করলে হবে না, সেই প্রসেসটাকে যখন আমি অ্যাকচুয়ালি ফিল্ডে ইমপ্লিমেন্ট করতে যাব, তখন আমার একটা ইনফ্রাস্ট্রাকচার, একটা উপযুক্ত ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ ওয়েল এজ বেসিক ইনফ্রাস্ট্রাকচারের দরকার, পরিকাঠামো। যেরকম রাস্তাঘাট, ধরুন বেসিক ইনফ্রাস্ট্রাকচার কি আসে, রাস্তাঘাট আসে, জলের সুবিধা আছে, বিদ্যুতের সুবিধাগুলি, সেগুলো হচ্ছে বেসিক ইনফ্রাস্ট্রাকচার। আর ইন্ডাস্ট্রিয়াল ইনফ্রাস্ট্রাকচার মানে আমাকে একটা নির্দিষ্ট বাড়িঘরের সামনে তো ইন্ডাস্ট্রি হবে না, ইন্ডাস্ট্রি করতে গেলে আমার একটা স্পেসিফিক লোকেশন লাগবে, যে লোকেশনে অল কমন ইনফ্রাস্ট্রাকচার বা কমন ফ্যাসিলিটিগুলি আমাকে অ্যাভেলেবল করে দিতে হবে। তো ওইটাকে মাথায় রেখে অনেকগুলি নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার জোন বা ইন্ডাস্ট্রিয়াল করিডোর, ইন্ডাস্ট্রিয়াল জোন, ওই রকমগুলি তখন করা হয়েছিল, স্পেশাল ইকোনমিক জোন। তো ওই রকম অনেকগুলি ইনফ্রাস্ট্রাকচার করা হয়েছিল। তারপর হচ্ছে নিউ সেক্টরস, নতুন নতুন সেক্টরগুলিকে ডেভেলপ করতে হবে। পুরনো যে সেক্টরগুলি ছিল সেগুলি বহুদিন হয়ে গেছে আমাদের এক্সপেরিমেন্টের, আফটার আমাদের ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড অল, কিন্তু নতুন নতুন সেক্টর তখন উঠে আসছিল। তো ওই সেক্টরগুলিকে নারিশ করতে হবে, ফ্লারিশ করতে হবে, সো দ্যাট নতুন নতুন সেক্টরগুলি আরো বেশি করে প্রমোট হয় এবং ইনভেস্টমেন্ট ওই সেক্টরগুলিতে আসে। তারপরে লাস্ট যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে নিউ মাইন্ডসেট, মানে মানসিকতার পরিবর্তন। এত সব কিছু করার পরেও কিন্তু ফেলিউর আসতেই পারে যতদিন না পর্যন্ত আমাদের মানসিকতার পরিবর্তন হয়। তো মানসিকতাটা সময়ের সঙ্গে সঙ্গে মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে কাদেরকে, যারা পুরো প্রসেসটাকে কন্ট্রোল করছে, নট দ্য কমন পাবলিক। সেটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি অ্যাডমিনিস্ট্রেটর লেভেলে আছে। আমরা যারা পলিসি লেভেলে বা পলিসি ক্রিয়েট করি, পলিসি ইমপ্লিমেন্টেশন করি, আমাদের পলিসি মেকারদের মাইন্ডসেটটা চেঞ্জ করা খুব দরকার ছিল। কিরকম, আগে আমরা যারা এই অ্যাডমিনিস্ট্রেশনে যারা ছিলাম, ওনাদের মাইন্ডসেট এরকম ছিল যে উই শুড বি দ্য রেগুলেটরি, মানে আমরা রেগুলেট করব সবকিছুকে, এটা কন্ট্রোল করব, এটা হবে না, এটা হবে না, এই ধরনের গুলি ডুজ অ্যান্ড ডোন্টস এরকম করে আমরা লিস্ট করব। কিন্তু এই নতুন প্রসেসে নিউ যে ইনিশিয়েটিভটা মেক ইন ইন্ডিয়াতে, এটাতে বলা হয়েছে যে না, আমাদের রোলটাকে চেঞ্জ করতে হবে, রাজা এখন পথে নামবে, মানে ওদের সঙ্গে মিলে যাবে। তো অ্যাডমিনিস্ট্রেটরের যে রেগুলেটরি ভূমিকাটা ছিল সেটার থেকে চেঞ্জ করে তখন আমরা হয়ে গেলাম কি, আমরা হয়ে গেলাম ফ্যাসিলিটেটর। আচ্ছা, ফ্যাসিলিটেটর মানে আমরা সাহায্য করব, আমরা ওদেরকে হ্যান্ড হোল্ড করব, ওদেরকে সাপোর্ট করব। যারা বিনিয়োগকারী আসবে ওদেরকে আমরা লাইক যা প্রয়োজন হয়, যতটা প্রয়োজন হয়, যতটা পারা যায় ওদেরকে আমরা কন্ট্রোল করব, ওদেরকে আমরা রেগুলেট করব না, কিন্তু ওদেরকে ফ্যাসিলিটেট করব, সাহায্য করব। এবং এই যে মাইন্ডসেটটা চেঞ্জ হয়েছে, যখন ওনাদের মধ্যে কনফিডেন্সটা অনেক পরিমাণে বিল্ড হয়েছে, ওনারা এসে যখন দেখছেন ইনভেস্টররা যে আরে ওরা তো এত বেশি, ওরাই আমাদের পার্টনার হিসেবে কাজ করছে আমাদের জন্য, তখন ওরাও অনেকটা বেশি কনফিডেন্স। তো ওই যে মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে গেল, অটোমেটিক্যালি বাকি প্রসেসটা খুব স্মুথ হয়ে গেল। এই যে মাইন্ডসেটটা চেঞ্জ করার ক্ষেত্রে যারা ধরুন আপনারা পলিসি মেকার হিসেবে কাজ করেছেন, কোথাও কি কোনো এই প্রজেক্ট বা এই যে মেক ইন ইন্ডিয়ার কনসেপ্টে, সেখানে কোথাও মনে হয়েছে কোথাও কোনো বাধা এসছে বা খুব স্মুথলি কি গেছে বিষয়টা? না, স্মুথ তো হতেই পারে না, কারণ একটা কথা আছে রেড টেপিজম,
লাল ফিতের বাঁধন। তো সরকারি ডিপার্টমেন্টগুলিতে যদি একবার ফাইল লাল ফিতের বাঁধনে পড়ে সেটা জট ছাড়ানো অনেকটা টাইম টেকিং, হবে না তা না, কিন্তু ইট মে টেক টাইম। কিন্তু ইন্ডাস্ট্রিতে যে সেক্টরটা সেটাতে টাইম নিয়ে বসে থাকলে তো হবে না, কারণ এত কম্পিটিশনের মার্কেট, হয়তো অন্য কেউ একজন মার্কেটে ঢুকে গেল। সো এখানে অ্যাজ লিস্ট টাইম, যত সময় কম দেওয়া যায় যে কোনো প্রসেসটাকে শেষ করার জন্য, তত বেশি কিন্তু ওরা বেশি লাভবান হবে। সো চ্যালেঞ্জটা এটাই ছিল যে অনেকগুলি কমপ্লায়েন্স বার্ডেন ছিল। আচ্ছা, সাপোজ ইফ ইউ গো, মানে আমরা যদি একটা নর্মাল একটা সিটিজেনশিপ কার্ড বা আধার কার্ড করতে যাই, আমাকে 10টা ডকুমেন্টস দিতে হয়। তো গভর্নমেন্টের চিন্তা হলো এবার সময় এসেছে যে এক্সামিন করো যে ওয়েদার 10টা ডকুমেন্টই দরকার, নাকি তার থেকে তুমি 2টো ডকুমেন্ট বাদ দিয়ে ফেলতে পারো। তোমার আধার কার্ড লাগবে, তোমার প্যান কার্ড লাগবে, তুমি ইনকাম করো কি না করো, তোমার একটা ভ্যালিড ইনকাম ট্যাক্স সার্টিফিকেট দিতে হবে, এটসেট্রা এটসেট্রা। তো ওয়েদার অল দিস আর রিকোয়ার্ড, একটুখানি সিম্পলিফাই করা যায় না? তারপর সময়ের একটা কমপ্লায়েন্স বার্ডেন থাকে, একটা দীর্ঘ সময়ের প্রসেসিং থাকে। তো ওই করে করে অনেকগুলি রিফর্মস এনেছে, রিফর্মস এটাকে বলে। প্রত্যেকটা ডিপার্টমেন্টের ইন্ডিভিজুয়াল প্রসেস ওয়াইজ দেখা হয়েছে যে কোথায় তুমি টাইম রিডিউস করতে পারো, কোথায় তুমি পেপার রিডিউস করতে পারো, করে করে এরকম হয়েছে এখন অনেকগুলি কমপ্লায়েন্স বার্ডেন কমিয়ে দেওয়া হয়েছে। বিশাল চ্যালেঞ্জের ব্যাপার ছিল, বিশাল চ্যালেঞ্জ ছিল, এবং সেই প্রসেসটা এখনো চলছে। যে গত 10 বছর আমরা পেরিয়ে গেছি, কিন্তু প্রসেস ইজ স্টিল গোয়িং অন। এখনো রেগুলেটরি কমপ্লায়েন্স বার্ডেনগুলিকে আমরা কমাচ্ছি, এখনো আন্ডার ইনিশিয়েটিভ আমি বলবো ইজ অফ ডুইং বিজনেস কনসেপ্টটা এসেছে, সো দ্যাট ওদেরকে আমরা ফ্যাসিলিটেট করে সময়টা কমিয়ে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে সমস্ত স্ট্যাটিউটরি যত কমপ্লায়েন্সেসগুলি আছে শেষ করে নিতে পারে। তারপরে ওনারা তখন ফ্রি টু গো ফর দেয়ার ম্যানুফ্যাকচারিং প্রসেস। ইনিশিয়াল প্রসেসটা যে কোনো বাড়িঘর, আপনি বলছিলেন সুন্দর এক্সাম্পল, দেখুন বাড়িঘর করার জন্য প্রথমে আমাকে অনেকগুলি প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। আমার বিল্ডিং প্ল্যানটা প্রথমে অ্যাপ্রুভ করাতে হবে, ল্যান্ড অ্যালটমেন্ট হয়ে গেল, ল্যান্ড হয়ে গেল, তারপর বিল্ডিং প্ল্যান ওইগুলি করতে কতটা সময় লাগে, তারপর ইট কাঠ জোগাড় করে ওইগুলি করে তারপর বিল্ডিং আপনি আপ উঠে যাবে, ওইগুলি হয়ে যাবে অটোমেটিক্যালি। কিন্তু ইনিশিয়াল প্রসেসটা, তো ওই প্রসেসটাকে যাতে শর্টেনিং করা যায় তার জন্য অনেকগুলি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। তার মধ্যে একটা ছিল ইম্পর্টেন্ট ইজ অফ ডুইং বিজনেস। আচ্ছা, এই ইজ অফ ডুইং বিজনেসটা কি? হ্যাঁ, তো এটা আমরা অনেক শুনেছি, ইওডিবি, ইজ অফ ডুইং বিজনেস। কথাটা সোজা কথাই হচ্ছে সহজতরভাবে বিজনেসটাকে করা। তো ওই জন্য প্রথম স্টেপটাই হচ্ছিল কি যে 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 স্ট্যাটিউটরি, যেন একটা মিউনিসিপ্যালিটি, তোমার ট্রেড লাইসেন্স লাগবে, মিউনিসিপ্যালিটি থেকে নিতে হবে, তারপর নো অবজেকশন সার্টিফিকেট তার লাগবে, তার লাগবে, তার লাগবে, পলিউশন কন্ট্রোল বোর্ডের লাগবে, ফ্যাক্টরি বয়লার্স, লম্বা লিস্ট আছে, লম্বা লিস্ট আছে। তো এটা তো মানে বোঝায় না কতদিন সময় লাগবে। একটা লোক অ্যাপ্লিকেশন করে বসেই রইল, ততদিনে মার্কেটে যে রেটটা কম ছিল তার র মেটেরিয়ালের, সাপোজ তখন 30 টাকা দিয়ে 1 কিলো যে কোনো একটা জিনিস পাওয়া যেত, সে যখন প্রসেস করতে যাবে তখন এটা সময়ের সঙ্গে বেড়ে যাচ্ছে। তো ওই ক্ষেত্রে সেটাকে যাতে ইজ করা যায়, যেটাকে সহজভাবে করা যায়, তার জন্য টাইমটা কমিয়ে দেওয়ার জন্য তখন একটা অ্যাক্ট করা হয়েছে। সেটা ত্রিপুরার ক্ষেত্রেও করা হয়েছে, ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিও সেটা করেছে। মানে এটা হচ্ছে ফ্যাসিলিটেশন, ইন্ডাস্ট্রিজ ফ্যাসিলিটেশন অ্যাক্ট। এখন অ্যাক্ট করা হলো, কেন অ্যাক্ট করলো? সাপোজ ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে সেটাকে কন্ট্রোল করা হচ্ছে পুরো সিস্টেমটাকে, কিন্তু ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট দেখছে আরে পলিউশন কন্ট্রোল ডিপার্টমেন্টে এটা অনেকটা সময় লেগে যাচ্ছে। এখন ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট থেকে পলিউশন কন্ট্রোলকে আমরা রিকোয়েস্ট করতে পারি যে ভাই তুমি এই একটা অ্যাপ্লিকেশন তোমার এখানে পড়ে আছে, প্লিজ ডু ইট ফার্স্ট, এটাকে করে দাও, নয়তো ও সাফার করছে। কিন্তু ওনাদেরও আরো 1000টা প্রায়োরিটি থাকতেই পারে, তো সেই ক্ষেত্রে আমারটা মেবি সেকেন্ড লিস্টে চলে যাচ্ছে। সো টু অ্যাভয়েড অল দিস, এগুলিকে করে যাতে সহজতর প্রসেসে করা যায়, সেজন্য কি করা হয়েছে, একটা অ্যাক্ট করা হয়েছে। ওই অ্যাক্ট মানে কি বাইন্ডিংস, ইট ইজ এ বাইন্ডিং টু অল ডিপার্টমেন্টস। তোমাকে ওই সময়টার মধ্যেই করে এটা তোমাকে এখন করতেই হবে, দিস ইজ এন ম্যান্ডেটরি অ্যাক্ট। এখন এই ম্যান্ডেটরি অ্যাক্টের আন্ডারে তোমাকে 30 দিনের মধ্যে যত সার্টিফিকেট বা যা লাইসেন্স, নো অবজেকশন, হোয়াট এভার ইট মে বি, এটাকে দিতে হবে। তো ওই যখন অ্যাক্ট হয়ে গেল, অ্যাক্টের মধ্যে এই নিয়মগুলি যখন বলা হয়ে গেল, তখন সবাইকে এটা মানতে বাধ্য হয়ে গেল। এখন কি হয়েছে, যদি কেউ অ্যাপ্লাই করে, আবার সে বিভিন্ন ডিপার্টমেন্টগুলিকে যেতে হবে। সাপোজ একজন বাইরের থেকে আসলো, তাকে একদিন পলিউশনে যেতে হবে, একদিন মিউনিসিপ্যালিটি, তো এটাও তো একটা হ্যাজার্ড, এটা তো তাকে আমাকে ফ্যাসিলিটেট করতে হবে। সো ইনস্টেড অফ গোয়িং টু অল দিস ডিপার্টমেন্টস, সবার কাছে তোমাকে যেতে হবে না, দেয়ার ইজ এ কমন অ্যাপ্লিকেশন ফর্ম, দেয়ার ইজ এ পোর্টাল, একটা পোর্টাল আছে, যে পোর্টালে গিয়ে জাস্ট ক্লিক করো। হ্যাঁ, পোর্টালটার নাম হচ্ছে আমরা স্বাগত, আমরা বলি এটাকে SWAAGAT, স্বাগত, মানে সিঙ্গেল উইন্ডো অ্যাপ্রুভাল
অফ অল ডিপার্টমেন্টস অফ ত্রিপুরা, মানে যত ডিপার্টমেন্টগুলি আছে ত্রিপুরার থেকে, তো প্রত্যেকের জন্য ওইটাতে একটা ক্লিক করলে ওই অ্যাপ্লিকেশনগুলি আসে। এবার সে এখানে অনলাইনে যেখান থেকে হোক, ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে, পৃথিবীর যে কোনো জায়গা থেকে সে অ্যাপ্লাই করতে পারে। তো অ্যাপ্লাই যখন করে, এটা কনসার্ন ডিপার্টমেন্টগুলি সেটা দেখতে পায়, দেখার পরে ওনাদের প্রসেসে ওনারা চলেন, গিয়ে 30 ডেজের মধ্যে সেটাকে করে দিতে হয়। তো এটা এত বেশি ভালো হয়েছে এবং এত বেশি এফেক্টিভ হয়েছে ফর ত্রিপুরা। সাপোজ ত্রিপুরাতে আমরা এখন অব্দি প্রায় 30,000 অ্যাপ্লিকেশন পেয়েছি। আচ্ছা ম্যাম, এখানে একটু একটা জিনিস জানতে চাইবো, এই যে মেক ইন ইন্ডিয়ার কথা যখন উঠছে, তখন তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি গ্লোবালি ইনভেস্টরদের আমন্ত্রণ জানানোর জন্য বা আহ্বান জানানোর জন্য এই কনসেপ্টটা করেছিল। এই কনসেপ্টটি কি এখন ধরুন আমি ত্রিপুরায় বসে আছি, ধরুন রাজস্থান থেকে কোনো বিনিয়োগকারী আমার এখানে বিনিয়োগ করবেন, এই প্রসেসে কি এই মেক ইন ইন্ডিয়ার প্রজেক্টেই কি উনি যাবেন? মানে মেক ইন ইন্ডিয়া ইজ নট অ্যান ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, আচ্ছা, এটা একটা ইনিশিয়েটিভ। আচ্ছা, মানে আমি সেটাই জানতে চাইছিলাম যে শুধুমাত্র কি গ্লোবাল ইনভেস্টরদের জন্য নাকি আমার এটা সবার জন্য, সবার জন্য। ইট ইজ নট ফর গ্লোবাল, স্টেটে আমার নিজের ডিপার্টমেন্টে, আমার ত্রিপুরার মধ্যে যদি কেউ লোকালি করতে চায়, গ্লোবালি, লোকালি, স্টেট ওয়াইজ যে কোনো জায়গা থেকে, ইনভেস্টর ইজ ইনভেস্টর আফটার অল। সে যেখান থেকেই হোক না, সে লোকাল ইনভেস্টর হতে পারে, বাইরের থেকে হতে পারে, ফরেন ইনভেস্টরও হতে পারে। তো সবার জন্য একই নিয়ম আছে, ওই জন্য না যে ওর জন্য একরকম ওর জন্য একরকম, লোকালের জন্য সেম নিয়ম আছে, সবার জন্য সেম। কিন্তু সুবিধাটা হচ্ছে যে সে এখন আর দরজায় দরজায় ঘুরতে হবে না তাকে। দিস ইজ দ্য সিঙ্গেল উইন্ডো সার্ভিস, ওই স্বাগত পোর্টালে চলে যাচ্ছে, সিঙ্গেল উইন্ডো সার্ভিস। তো সে অন্য জায়গায় ঘুরতে হলো না, প্রথমেই তাকে অনেকটা সময় কমিয়ে দেওয়া হলো। এখন আমাদের স্টাডি করে দেখেছি যে আমাদের ত্রিপুরাতে এই যে দিনটা আমি 30 ডেজ বলছি, অ্যাকচুয়ালি সেটা ওভারঅল যখন আমি রাউন্ড আপ করেছি বা এভারেজে দেখা গেছে উইদিন 20 ডেজ আমরা দিয়ে দিতে পারছি, দিয়ে দিয়েছে অলরেডি। 20 দিনের মধ্যে আমাদের টাইমটা হয়ে গেছে, যে পেয়ে গেছে এরকম। তো প্রচুর লোক, ইনফ্যাক্ট আমি যখন ডিপার্টমেন্টে ছিলাম, ইনভেস্টাররা আসতো, ওরা খুব হেল্প পেত আর কি। এটা একটা হ্যান্ড হোল্ডিং সাপোর্ট, তাই না? এটা এরকম পাওয়া যায় না। তো এখন অ্যাকচুয়ালি সব ডিপার্টমেন্টগুলিতেই ইনফ্যাক্ট সেন্সিটাইজেশনটা, প্রথমে সব ডিপার্টমেন্টগুলি জানতো না ব্যাপারটা। ইন্ডাস্ট্রি মে বি প্রায়োরিটি অফ ইন্ডাস্ট্রিজ ডিপার্টমেন্ট, কিন্তু আদার ডিপার্টমেন্টের ক্ষেত্রে এটা প্রায়োরিটি ছিল না। কিন্তু আলটিমেটলি সবাই বুঝেছে যে ইট ইজ এ কম্বাইন্ড এফোর্ট। একটা স্টেটের ডেভেলপমেন্টের জন্য শুধু ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট কাজ করলে হবে না। যদি আমি কর্মসংস্থান করতে চাই যে কোনো সেক্টরে, ইট ইজ দ্য রেসপন্সিবিলিটি অফ এভরিবডি। এখন সব ডিপার্টমেন্ট, এবং সেটা যদি আমি ভারতবর্ষের ক্ষেত্রে চিন্তা করি, ভারতবর্ষে কি দিল্লি গভর্নমেন্ট না, তো ভারতবর্ষে তো সবগুলি স্টেটকে নিয়ে, তো প্রত্যেকটা স্টেটের রেসপন্সিবিলিটি আছে। প্রতিটা স্টেটে এই ধরনের অ্যাক্ট হয়েছে, প্রতিটা স্টেটে এই ধরনের পোর্টাল আছে, এবং তেলেঙ্গানা সবচেয়ে ভালো করেছে এইসব এই ব্যাপার। তো তেলেঙ্গানাকে আমরা পার্টনার স্টেট হিসেবে আমরাও ওদের কাছ থেকে অনেক বেনিফিট নিয়েছি। আলটিমেটলি এখন খুব ভালো চলছে। এবং নর্থ ইস্টার্ন রিজনে আসাম অফকোর্স বড় স্টেট, কিন্তু ত্রিপুরাও লাস্ট ইয়ার আমি গেছিলাম, পীযূষ গোয়েল মিনিস্টার, যে ইন্ডাস্ট্রি কমার্স মিনিস্টার, ওনাদের হাত থেকে আমি ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের তরফ থেকে আমরা টপ অ্যাচিভার হয়েছিলাম আমরা ইজ অফ ডুইং বিজনেসের। বিজনেস রিফর্ম অ্যাকশন প্ল্যান বলে এটাকে। অনেকগুলি রিফর্ম করা হয়েছে, যে পুরনো যে ধ্যান ধারণাগুলি ওইগুলি পাল্টে নতুন নতুন নিয়ম করা হয়েছে। তো এটা তো গেল একটা স্টেপ। ধরুন এইভাবে আমি কি করলাম, তো ওদেরকে আমি বললাম যে দিস ইজ দ্য থিং আমাদের কাছে আছে, নাও ইউ ক্যান কাম। কিন্তু ওরা এলে পরে আমি ওদেরকে কি অফার করব, কেন সে আসবে, সে আমাকে প্রশ্ন করতেই পারে যে কেন আমি উড়িষ্যাতে যাব না, কেন আমি আসামে যাব না, কেন আমি ত্রিপুরাতে আসবো, হোয়াট ইজ দ্য বেস্ট বেনিফিট দ্যাট ইউ আর গিভিং কম্পেয়ার টু। তো আমরা চেষ্টা করেছি বেশি করে যতটা পারা যায়। ত্রিপুরা আমাদের নিজস্ব রেভিনিউ জেনারেশন খুব কম, তো সেক্ষেত্রে আমাদের লিমিটের মধ্যে থেকে যতটা বেশি আমরা ওদেরকে বেনিফিট দিতে পারি, তার জন্য আমরা বলেছি যে প্রথমে পরিকাঠামো তৈরি করতে হবে। ওনারা আসবেন, দেখবেন কি আছে ত্রিপুরাতে। একেই তো ত্রিপুরা 60%-এর বেশি আমাদের ফরেস্ট এরিয়া আছে, তো ওইগুলিতে আমরা কিছু করতে পারছি না। কিন্তু বাকি যে এরিয়াগুলিতে আছে ওখান থেকে আমরা ইন্ডাস্ট্রিয়ালের জন্য, ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য আলাদা আলাদা করে আমরা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট করে নিয়েছি, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া করে নিয়েছি। বোঝংনগর খয়েরপুরে আমাদের বিশাল বড় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স রয়েছে, মোর দেন অ্যারাউন্ড 1000 একর জায়গা আছে ওখানে আমাদের। তো ওখানে অনেকগুলি ইন্ডাস্ট্রি বাইরের থেকে এসছে। আমরা এখানে সমস্ত ওদের রোড, পাওয়ার কানেক্টিভিটি, ওয়াটার কানেক্টিভিটি, ন্যাচারাল গ্যাস কানেক্টিভিটি, যেটা সব ইন্ডাস্ট্রিয়ালগুলিতে বা বাকি স্টেটগুলিতে থাকে না, ত্রিপুরাতে ন্যাচারাল গ্যাস আছে, আমরা ন্যাচারাল গ্যাস কানেক্টিভিটি করে দিয়েছি ওদেরকে। তো সব ফ্যাসিলিটি ক্রিয়েট করা আছে। ওনারা আসছেন, পছন্দসই জায়গা দেখে নিচ্ছেন, তারপর টিআইডিসি, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন থেকে জমি দেওয়া হচ্ছে, ওনারা সেটা ওই সিঙ্গেল উইন্ডোতে তখন অ্যাপ্লাই করে ওনাদের যে বিল্ডিং উঠবে, ওনাদের যেখান থেকে ফ্যাক্টরি বয়লার্সের লাইসেন্স লাগবে পলিউশন কন্ট্রোলে, তখন ওনারা ওইটাতে অ্যাপ্লাই করে দেন। তো এরকমভাবে বেশ কিছু ইন্ডাস্ট্রি এসে গেছে।
এটা তো গেল পরিকাঠামো হয়ে আমি গেল। যদি ওই সহজ কথায় বলি যে আমি যখন কোনো কিছু রান্না করতে যাব আমার হাতের কাছে যদি সবকিছু থাকে তখন আমার রান্নাটা চটজলদি হবে। একদম। ঠিক তেমনি মানে এই যে আপনারা যেটা বলছেন ইজ অফ ডুইং বিজনেস বা যেটা ওই যে তাদের সমস্ত পরিকাঠামোগুলো হাতের কাছে তৈরি থাকলে আমি ইনভেস্টরটা সহজে আমার স্টেটে আসবে বা আমার দেশে আসবে। একদম। এই বিষয় এটা 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 প্রোডাকশনের দিকে ওনাদেরকে হেল্প করে। আমাদের ত্রিপুরাতে চ্যালেঞ্জ তো অবশ্যই আছে। সাপোজ যেটা ওনাদের কাছ থেকে শুনেছি, কারণ আমি সবটা ভালো বলছি, কিছু কিছু তো আমার চ্যালেঞ্জও আছে, সেটাকে ওভারকাম আমরা করছি। সাপোজ স্কিলড ওয়ার্কার, আমাদের যে ত্রিপুরার যে ব্যাকগ্রাউন্ড সেটাতে সবাই আমরা পড়াশোনার দিকেই গেছি, কিন্তু পড়াশোনার বাইরে যে এক্সট্রা কারিকুলার বা ওই স্কিল ডেভেলপমেন্ট নিয়ে তেমন পড়াশোনার বিষয়টা ছিল না ত্রিপুরাতে, এখন এখন সেটা একটু আস্তে আস্তে হচ্ছে। আমাদের সেপারেট ইন্ডিভিজুয়াল একটা ডিপার্টমেন্ট, ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্টের আন্ডারে একটা সেপারেট ডিপার্টমেন্ট এখন ডাইরেক্টরেট হয়েছে, ডাইরেক্টরেট অফ স্কিল ডেভেলপমেন্ট, যেখানে দক্ষতা বিষয়ক বিভিন্ন রকমের। তাহলে কি হলো, আমার স্কিল ওয়ার্কার বা স্কিলড প্রফেশনালস সেটা অ্যাভেলেবল হয়ে গেল ত্রিপুরাতেই এখন। তো সব কিছু মিলিয়ে এখন খুব ভালো একটা কন্ডিউসিভ একটা এনভায়রনমেন্ট হয়েছে। তো যেটা ছিল না সেটা ছিল যে বিভিন্ন রকম পলিসি, যে কোনো একটা কিছু, সাপোজ আমি এখন সেক্টর, নেক্সট যেটা আমি বলছিলাম যে নতুন নতুন সেক্টরগুলি ত্রিপুরাতে যেগুলি আছে, আমার ন্যাচারালি অ্যাভেলেবল রিসোর্স কি আছে, ফুড প্রসেসিং এর জন্য আমার পাইনঅ্যাপেল আছে, স্টেট ফ্রুট, জ্যাক ফ্রুট আছে, ত্রিপুরাতে রাবার আছে, ব্যাম্বু আছে, আগর আছে, ত্রিপুরাতে ইনফরমেশন টেকনোলজি খুব ভালো, আমাদের সবাই এডুকেটেড ইয়ুথরা আছে, হাইলি এডুকেটেড পিপল আছে এখানে। তারপর ট্যুরিজম ইজ এ মেইন অ্যাট্রাকশন ত্রিপুরাতে আছে। তো ওইগুলিকে কাজে লাগিয়ে ইনভেস্টমেন্টটা আমরা চাইছি ত্রিপুরাতে। ত্রিপুরার অ্যাভেলেবল যা আছে সেটাকেই ইউজ করে যদি কেউ করতে পারে সেটা আমারই লাভ হবে। বাইরের থেকে মেটেরিয়াল এনে ত্রিপুরাতে বানানোর চেয়ে ত্রিপুরাতে অ্যাভেলেবল যেটা আছে সেটাকে ভ্যালু অ্যাড করে সেটাকে বানিয়ে বাইরে পাঠাও, তাহলে তো আরো অনেক বেশি হয়। সেজন্য গভর্নমেন্ট কি করেছে, বিভিন্ন রকমের পলিসিগুলি বানিয়েছে, ইন্ডিভিজুয়াল পলিসি, যেমন ত্রিপুরা রাবার পলিসি আছে, ত্রিপুরা ব্যাম্বু পলিসি আছে, আগরুট পলিসি হয়েছে, তারপর স্টার্ট আপ পলিসি করা হয়েছে, আইটি পলিসি করা হয়েছে, প্রত্যেকের জন্য ইন্ডিভিজুয়াল পলিসি। এবং এগুলিকে নিয়ে ওভারঅল ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি রিসেন্টলি করা হয়েছে, ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল পলিসি। এটা থেকে হয় গভর্নমেন্টের যে ফোকাস, কোথায় আমরা ইন্ডাস্ট্রিটাকে আমরা কোন লেভেলে নিয়ে যেতে চাই, এবং তার জন্য সরকারের যে চিন্তা ভাবনাগুলি আছে ওইগুলি রিফ্লেক্ট হয় ওই পলিসি। এখন পলিসির পরে অ্যাকশন প্ল্যানটা হয়। আচ্ছা ম্যাডাম, এখানে একটা জিনিস জানতে চাইবো যে আপনি যেটা বলছিলেন যে ত্রিপুরাতে ইয়ুথরা রয়েছে যারা প্রচুর এডুকেটেড, সেক্ষেত্রে তো এই যে ইয়ুথ যারা রয়েছে, শুরু থেকেই তো আমরা বলছিলাম যে এই মেক ইন ইন্ডিয়ার কনসেপ্টের পেছনে একটা বিষয় রয়েছে যে কর্মসংস্থান, কারণ প্রত্যেকেরই তো গভর্নমেন্ট সার্ভিস হওয়া সম্ভব নয়, কর্মসংস্থানটা কোথাও প্রশাসনিকভাবে কমে আসছে, সেক্ষেত্রে অনেকেই আজকাল দেখা যাচ্ছে স্বাবলম্বী হচ্ছে, নিজে হয়তো স্টার্ট আপ করছে। ত্রিপুরার ক্ষেত্রে এই যে মেক ইন ইন্ডিয়া কনসেপ্ট, সেখানে কতটা মনে হচ্ছে ইউথদের কন্ট্রিবিউশন দেখা যাচ্ছে বা উৎসাহটা দেখা যাচ্ছে? আরে সেটা মানে খুবই ভিজিবল এখন। প্রথম দিকে তো ইন্ডাস্ট্রিতে কেউ আসতে চায় না, স্বাভাবিকভাবে প্রচুর, মানে সেটা না দেখলে বোঝা যায় না যে এত ইয়াংস্টার্স বাইরে থেকে লোক চাকরি ছেড়ে চলে আসছে ছেলেরা ত্রিপুরাতে কাজ করবে বলে, যেটা সাহসটা ওদের, মানে যেটা আমি গতকালকে একটা প্রোগ্রামে গেছিলাম এক্সপোর্ট প্রমোশনের জন্য, ওখানে দেখলাম মহিলারাও এগিয়ে এসছে, ভালো ভালো কাজ করছে মহিলারা। আমি বলছি তোমাদের সাহস হয়েছে, মানে আগে যেটা ভয়টা ছিল যে ইন্ডাস্ট্রি নতুন সেক্টর, টাকা পয়সা নিয়ে ব্যাংক থেকে লোন নিয়ে করা, মার্কেট পাবো কি পাবো না ওই ধরনের, কিন্তু এখন যখন দেখছি যে সরকারও পাশে এসে গেছে, মানে যেটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, প্লাস বাইরে গেছে ওরা বিনিয়োগ করার ক্ষেত্রে ওদের এক্সপোজার হয়েছে, কনফিডেন্সটা এসেছে যে ইয়েস উই অলসো ক্যান ডু। তো ওই করে করে এখন স্টার্ট আপ প্রচুর হয়েছে ত্রিপুরাতে, নতুন নতুন ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলি, ত্রিপুরাতে ছোট স্টেট, এখানে আমরাও ডিপার্টমেন্ট থেকে খুবই কনসিয়াসলি আমরা মাইক্রো, স্মল, মিডিয়াম এই তিনটা সেক্টরে কিন্তু আমরা বেশি পুশ করছি। লার্জ ইন্ডাস্ট্রি ত্রিপুরাতে করা ডিউ টু জিওগ্রাফিক্যাল ডিফারেন্ট ইস্যুসগুলি আছে। সো লার্জ ইন্ডাস্ট্রি এখন ত্রিপুরাতে যেটা হচ্ছে সেটা মেইনলি পাওয়ার বেসড ইন্ডাস্ট্রিগুলি, যেটা গ্যাস বেসড পাওয়ার বা হাইড্রো ইলেকট্রিকগুলি যেটা হচ্ছে। আদারওয়াইজ বড় প্রজেক্ট ত্রিপুরাতে আমরা চেষ্টা করেছি, কিন্তু দেখা গেছে কম্পারেটিভলি ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলি ভাইয়েবল, কারণ শুরুটা হবে ছোটভাবে শুরু করবে, আস্তে আস্তে এক্সপান্ড করবে, তাহলে মার্কেটটাকে ধরতে পারবে। তো ওই করে করে দেখা গেছে আমাদের ত্রিপুরাতে এখনো মোর দেন 77,000 ইন্ডাস্ট্রি রেজিস্টার্ড। কেন বললাম রেজিস্টার্ড? কারণ ইনফর্মালি
অসংগঠিত অনেক আছে, যেগুলির রেকর্ড আমাদের কাছে এখনো নেই। মানে রেজিস্টার্ড প্রায় মোর দেন 7,000 আছে। হ্যাঁ, অনেকটা। তো এদের ৭৭,০০০ মানে তো অনেকটা। তো এদের প্রত্যেকটাতে আপনি 3 জন করে যদি সেলফ মানে ওয়ার্কার থাকে বা এরকম থাকে, জাস্ট ইমাজিন যে ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি আমাদের কর্মসংস্থানগুলি কিভাবে হচ্ছে। তার জন্য অনেক রকমের স্কিমগুলিও আছে গভর্নমেন্টের, সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের। ছোট ছোট স্কিম, PMEGP আছে, স্বাবলম্বন আছে, ফুড প্রসেসিং এর জন্য PMFME। তো ওই করে করে ব্যাংকের মাধ্যমে ওদেরকে অল্প অল্প করে লোন দেওয়া হয়, বেশি না, 4 লাখ 6 লাখ 10 লাখ, কেউ বেশি চাইলে বেশিও নিতে পারে, করে ওরা শুরু করছে। মেয়েদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি যে মানে একটা অদ্ভুত, এখন লাখপতি দিদি আমরা শুনি, কি হচ্ছে সেটা হচ্ছে SHG, যে সেলফ হেল্প গ্রুপগুলি ছিল। ইন্ডিভিজুয়ালি মেয়েদের পক্ষে কোনো কিছু করা সেটা একটা বিরাট মানে সাহস বা অনেক কিছু, অনেক চ্যালেঞ্জেস ছিল। কিন্তু এখন মেয়েরা ওই যে SHG মুভমেন্টটা যেটা, সেটা এত বেশি সাকসেসফুল হয়েছে, সবাই মিলে একসঙ্গে কাজ করছে এবং ওদের প্রোডাকশনটাও বেশি হচ্ছে। একা একা কতটুকু বানাবে, মার্কেটে কতটুকু নেবে, বেশি ডিমান্ড থাকলে সাপ্লাই হবে না, তখন এরকম একটা হয়ে যায়। কিন্তু যখন গ্রুপে করছে তখন একসঙ্গে অনেকেই করতে পারছে এবং ওই প্রোডাক্টও খুব ভালো। ইনফ্যাক্ট SHG যে মেলাগুলি হচ্ছে, যে কিছুদিন আগেও যেটা হলো সারস ফেয়ার হলো, বা ওদের একটা এখানে TULM এর একটা প্রোগ্রাম করেছে। হ্যাঁ, তো ওই করে করে না ওদের মার্কেটিং এরও একটা প্ল্যাটফর্ম পেয়ে যাচ্ছে মেলাগুলির মাধ্যমে, প্লাস ওনারা উৎসাহ পাচ্ছেন। তো যে কর্মসংস্থান সেটা অনেক বেশি চেঞ্জ হয়েছে এবং ইউথদের মধ্যে সেটা এখন উৎসাহ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে। মূলত বিনিয়োগের ক্ষেত্রে যে ভয় বা যে চ্যালেঞ্জটা ছিল, সেখানে তারা লোনও পাচ্ছে এবং মার্কেটও পাচ্ছে, সেই জায়গায় ব্যাংক তো প্রচুর লোন দিচ্ছে এখন। মানে PMEGP এবং স্বাবলম্বন, ছোট ছোট ক্ষেত্রে বলছি, স্বাবলম্বন তো আমরা প্রতি বছর প্রায় 2000-এর মতো কেস আমরা প্রজেক্ট আমরা স্যাংশন দিতে পারছি আর কি, ব্যাংক থেকে, ব্যাংকের মাধ্যমে সেটা দেওয়া হচ্ছে। PMEGP তো এরকম 1000 খানেক নিচ্ছে প্রতি বছরই আর কি। তো এরকম 3-4 হাজার যদি ইউথদের যদি হয়, ডাইরেক্টলি যদি ও পায়, তার সঙ্গে তার 3-4 জন 4 জন 5 জন করে লোককে তো সে এমপ্লয়মেন্ট দিচ্ছে, সে নিজেও সেলফ এমপ্লয়েড হচ্ছে, প্লাস কাউকে এমপ্লয়মেন্টও দিচ্ছে। ওই করে করে বেশ ভালো একটা কর্মসংস্থানের সুযোগ এসে গেছে। ম্যাডাম, এবারে আমার মনে হয় যে জিনিসটা জানতে চাইবো যে 14তে শুরু, 2014তে প্রধানমন্ত্রীর এই আহ্বান, সেখান থেকে আজকে 2025, দেশ এবং রাজ্য মিলিয়ে কতটা আমরা এই মেক ইন ইন্ডিয়ার যে ডাকটা বা আহ্বানটাকে কাজে লাগাতে পেরেছি বলে মনে হচ্ছে? কাজে তো আমরা অনেকটা লং টাইম পেরিয়ে গেছে, অনেক চ্যালেঞ্জেস পেরিয়ে গেলাম। আপনার কথা যদি ধরি, 10 বছর ইজ এ লং, অনেকটা টাইম হয়েছে। ইনিশিয়ালি টিদিং প্রবলেম ছিল প্রথম দিকে, হয়তো অতটা বেশি, কারণ রিফর্মগুলি রেডি করতেও তো অনেকটা সময় লেগেছে। এখনো আমি বললাম যে এখনো চলছে। সো এটার এফেক্টটা হয়তো আরো কিছুদিন পরে দেখা যাবে, মানে আরো বেশি প্রোগ্রেস দেখা যাবে। কিন্তু ইনিশিয়াল যে ডেভেলপমেন্টটা, সেটা আমি নিজের চোখে ত্রিপুরাতে থেকেই আমি দেখতে পাচ্ছি যে এখন যে প্রায় প্রতি মাসেই লোকজন আসছে বাইরের থেকে, এবং এটাতে কি হচ্ছে, এই যে এত কিছু আমরা কাণ্ড করছি, পাবলিসিটির যুগ, লোকেদেরকে জানাতে হবে। তো লোকেরা তো জানে না, প্রথমত ত্রিপুরা কোথায় সেটা জানে না, সাপোজ আমার স্টেটের জন্য। এখন পুরো নর্থ ইস্টার্ন রিজিয়নটাই কি হচ্ছে, অনারেবল PM বলে দিয়েছেন যে সেটা হচ্ছে আমাদের অষ্টলক্ষ্মী। তো অষ্টলক্ষ্মী বলাতে কি হচ্ছে, মানে একটা কুবেরের ধন, লক্ষ্মীর ভান্ডার, এটা এত বেশি পরিমাণে রিসোর্স আছে। এখন সেটা অ্যাট্রাকশন করেছে মেইনল্যান্ড কান্ট্রিতে। এখন সবাই ইন্টারেস্টেড হয়েছে যে চলো লেট আস এক্সপ্লোর, এখন নর্থ ইস্টার্নে চলো, অষ্টলক্ষ্মীতে দেখি কি আছে। এবং নর্থ ইস্টার্নে ইন্ডাস্ট্রি করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট নিজের থেকে এত বেশি পুশ করছে। জাস্ট ইমাজিন, নর্থ ইস্টের জন্য স্পেশাল ইনসেন্টিভ আছে, প্যাকেজ এবার নতুন করে দেয়া যাচ্ছে, উন্নতি। আচ্ছা, এবারে একটু এই জায়গাটায় যাব যে কোনো বাজেটে তো একটা প্রতিফলন হয়, আমাদের সময়ও অনেকটাই শেষের পথে। তো আমরা যখন কোনো স্কিম করি বা যখন কোনো আহ্বান করি, যে কোনো কনসেপ্ট নিয়ে কাজ করি, তখন তো আমাদের যে সদ্য বাজেট, তার ভেতরে একটা প্রতিফলন দেখা যায়। এই বাজেটে কি মনে হচ্ছে কতটা প্রতিফলন? আপনি যেমন বলছিলেন যে ইনসেনটিভ, স্পেশাল ইনসেনটিভ প্যাকেজ হয়েছে, এই শিল্পের বিনিয়োগের ক্ষেত্রে, মেক ইন ইন্ডিয়ার ক্ষেত্রে কতটা সম্ভাবনা রয়েছে? না, এবারের বাজেটে ইন্ডাস্ট্রিটাকে খুবই গুরুত্ব দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট ডেফিনেশনই চেঞ্জ হয়ে গেছে। ইনিশিয়ালি যেটা ছিল না, মাইক্রো স্মল মিডিয়ামের ক্ষেত্রে যে একটা ইনভেস্টমেন্টের একটা লিমিট ছিল, সাপোজ মাইক্রো, ছোট, সবচেয়ে ছোট যেটা, সেটার লিমিট ছিল 1 কোটি টাকা অবধি। যদি কেউ 1 কোটি টাকা অবধি ইনভেস্টমেন্ট করে তার জন্য, তাহলে সে মাইক্রো ক্যাটাগরিতে আসবে, কারণ সবার জন্য সুবিধাগুলি ডিফারেন্ট রকমভাবে আছে। তো যারা মাইক্রো, ওদেরকে বলা হয়েছিল। এখন সেটাকে 2.5 টাইমস বাড়িয়ে দিয়েছে এবারের বাজেটে, পুরো ডেফিনেশন বাজেটে চেঞ্জ করে দিয়েছে। বলছে না,
এটা যদি 2.5 crores হয়, জাস্ট ইমাজিন ত্রিপুরার মতো একটা ছোট জায়গাতে 2.5 কোটি টাকা অবধি যদি কেউ ইনভেস্ট করে একটা প্রজেক্টে, তখন সেটা মাইক্রো লেভেলে যাবে, বেনিফিটগুলি ওই রকম হারে চেঞ্জ হবে। তো ওই রকমভাবে ডেফিনেশন চেঞ্জ করে করে ওদের লিমিটটা অনেকটা বেড়ে গেছে। সো ব্যাংক থেকে গেলে আবার লোনের পরিমাণও ওদের বেড়ে যাবে, কারণ ডেফিনেশন ওয়াইজ ওরা এখন অনেক বেশি আর্থিক সহায়তা পাবে। এবং ওই যে ইনসেন্টিভ স্কিমগুলি, যেটা যেমন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে উন্নতি একটা স্কিম করেছে, এটা 2023 থেকে শুরু হয়েছে মার্চে। তো এটার যে ইম্প্যাক্ট শুধু নর্থ ইস্টার্ন রিজিয়নের জন্য করা হয়েছে। তো বাইরে থেকে লোকে আসবে, এক একটা প্রজেক্ট যদি করে ওনারা 7.5 crores অবধি সাবসিডি পেতে পারেন শুধু ক্যাপিটাল ইনভেস্টমেন্টের জন্য। ওদের যে বিল্ডিং, ওদের যে মেশিনারি, ওইসবের জন্য ওনারা সাবসিডি পাবেন। সিমিলারলি স্টেট গভর্নমেন্ট থেকেও ইন্ডাস্ট্রিগুলিকে সাবসিডি দেওয়া হচ্ছে। তো ওইটাতেও কম্পিটিশন হচ্ছে স্টেটে স্টেটে। ত্রিপুরা আমরা অনেক বেশি সাবসিডি দিই। আমরা বলছি ত্রিপুরাতে এলে আমরা কেস টু কেস বেসিসেও চিন্তা করতে পারি। তো ওই রকমভাবে আমরা চাইছি অ্যাট্রাক্ট করার জন্য ইনভেস্টমেন্ট। এবং রিসেন্টলি আমরা একটা ইনভেস্টর সামিট করেছি, সবাইকে বলেছি যে ত্রিপুরাতে আসুন, মেক ইন ত্রিপুরা, এটা আমরা করেছি, যে ডেস্টিনেশন ত্রিপুরা, যাই কিছু করো ডেস্টিনেশন শুড বি ইন ত্রিপুরা। তো এই লাস্ট 7 তারিখে সেটা হয়েছে, খুব ভালো রেসপন্স পাওয়া গেছে। ম্যাডাম, আমাদের এই আজকের বিকাশের গতি অনুষ্ঠানও প্রায় শেষের পথে। কি বলবেন যারা বিনিয়োগকারী রয়েছেন তাদের উদ্দেশ্যে, কি বার্তা দিতে চাইবেন? আপনি তো দীর্ঘদিন এই শিল্প দপ্তরের এডিশনাল ডিরেক্টর হিসেবে কাজ করেছেন, এই গোটা প্রসেসটার মধ্যে দিয়ে গত 10 বছর কাটিয়েছেন। হ্যাঁ, এখন যেহেতু আমি নিজেই খুব কনফিডেন্ট, আমি এটা বলতে পারি যে ত্রিপুরাতে বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেভাবে আমরা ডেভেলপমেন্ট প্রসেসটাকে এগিয়ে নিয়ে গেছি, যেভাবে আমরা বিজনেসের রিফর্মসগুলি করা হয়েছে, যেভাবে রেগুলেটরি কমপ্লায়েন্সগুলিকে কমানো হয়েছে, পরিকাঠামোগত অনেক উন্নতি হয়েছে, রেডিলি অ্যাভেলেবল সার্ভিসেসগুলি করা হয়েছে। সো দিস ইজ দ্য রাইট টাইম। এখন যদি কেউ আসে ইনভেস্ট করতে, এবং সবচেয়ে বড় মানে সুবিধা যেটা হচ্ছে ছোট স্টেট হওয়াতে আমরা অ্যাক্সেসিবল টু এভরিওয়ান। একটা ক্লিয়ার অ্যাডমিনিস্ট্রেশন আছে, যার কাছে যখনই যাওয়া যাচ্ছে একটা সলিউশন পাওয়া যাচ্ছে। সো কনফিডেন্স বিল্ডিংয়ের জন্য এখন খুবই সুন্দর একটা সময়। কন্ডিউসিভ ইকোসিস্টেম আছে, যেখানে যখনই কেউ ইনভেস্টাররা আসে ওনাদেরকে আমরা হোল হার্টেডলি ওয়েলকাম করি, এবং ওনাদের যতটা পারা যায় আমাদের যে টাইম ফ্রেম, যতটা পারা যায় আমাদের যে রেগুলেটরি প্রসেসগুলি আছে সেটার মধ্যে রেখে সমস্ত রকমের সুবিধা আমরা দিতে চেষ্টা করি। মার্কেটিংয়ের জন্য গভর্নমেন্ট থেকে বলা হয়েছে যে লোকাল ইন্ডাস্ট্রি, যদি লোকালি ম্যানুফ্যাকচার্ড ইন্ডাস্ট্রি হয় তাহলে গভর্নমেন্ট প্রকিউর করবে, এবং সেক্ষেত্রে আমরা বলেও দিয়েছি যে পার্টিকুলার একটা লিমিট অবধি লোকাল ইন্ডাস্ট্রিগুলিকে প্রেফারেন্স দিতে হবে। তো আর কি চাই, মানে ফ্রম স্টার্টিং থেকে শুরু করে লাস্ট মার্কেটিং অবধি গভর্নমেন্ট আছে সঙ্গে। তো এই যে একটা আশ্বস্ত করা, এটাই তো অনেকটা বেশি। একদম ম্যাডাম, আপনি এই গোটা বিষয়টা নিয়ে একেবারে বিস্তারিতভাবে যা যা বললেন এতক্ষণ পর্যন্ত, তার থেকে যে জিনিসটা স্পষ্ট হলো, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সরকার তো পাশে রয়েছে, তার মধ্যে এই শিল্প জগতে যে একটা গোটা বিপ্লব ঘটে গেছে, তার মধ্যে সবার প্রথমেই পরিকাঠামোর বদল, তারপরেই সংজ্ঞার পরিবর্তন এসছে পলিসি মেকিংয়ের ক্ষেত্রেও একটা বিশাল পরিবর্তন, মাইন্ডসেটের বদল ঘটেছে। সব মিলিয়ে এই মেক ইন ইন্ডিয়ার ডাক আজ কিন্তু গোটা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে একটা অন্যতম শিল্প বিপ্লব বলা যেতে পারে। আপনারা যারাই আমাদের আজকের এই মেক ইন ইন্ডিয়া অনুষ্ঠানটি দেখেছেন, সেখান থেকে বিশেষ করে আজকের যুবকরা যারা রয়েছেন, ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে ৭৭,০০০ সেখানে রেজিস্টার ইন্ডাস্ট্রি রয়েছে, আপনারাও কর্মসংস্থানের জন্য বিনিয়োগে আগ্রহী হবেন। আজকের আমাদের এই বিকাশের গতি অনুষ্ঠানে আমরা মেক ইন ইন্ডিয়া নিয়ে আলোচনা করলাম, এবং ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এই মেক ইন ইন্ডিয়া কতটা শিল্প বিপ্লব ঘটিয়েছে গোটা বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি। এবং ম্যাডাম স্বপ্না দেবনাথ দারুণভাবে গোটা বিষয়টাকে বিস্তারিত আলোচনা করেছেন। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো বিকাশের গতি অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। নমস্কার।